হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ইউ নো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1-এর যে কোয়েশ্চেনটা আছে সেটা সামনেই রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। অ্যাক্টিভিটি টাস্কে 8টা কোয়েশ্চেন আছে, 1 থেকে 8 পর্যন্ত। কোয়েশ্চেনগুলো একবার চোখ বুলিয়ে নাও। এবার আমরা শুরু করছি 1 নম্বরের কোয়েশ্চেন থেকে। 1 নম্বর অঙ্কটা, 1 নম্বর অঙ্কে কি বলেছে? বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0, যেখানে এ বি সি বাস্তব এবং এ নট ইকাল টু 0। এই সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত লেখো। তাহলে এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0, যেখানে এ নট ইকাল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে আছে। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হবে। কখন সমান হবে? যদি নিরূপক সমান সমান 0 হয়। তাহলে এক্ষেত্রে নিরূপক সমান সমান কত? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এইখানে এই সমীকরণটার বীজ দুটি সমান হবে কখন? যদি কিনা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। তাহলে উত্তর কত? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার 2-এর দাগের অঙ্কটা দেখো। বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে প্রথমে আমরা বৃত্তটা এঁকে নিলাম, যার কেন্দ্র সি এবং এই বৃত্তে এবি হচ্ছে একটা জ্যা। তাহলে আমরা ধরলাম কত? এবি জ্যায়ের দৈর্ঘ্য সমান সমান 12 সেন্টিমিটার আর এসি যোগ করা হলো। তাহলে এসি হচ্ছে বৃত্তের একটা ব্যাসার্ধ। এসি সমান সমান কত বলে দিয়েছে আমাদের? 10 সেন্টিমিটার। তাহলে এসি সমান সমান আমরা পেলাম 10 সেন্টিমিটার। এইবার বলছে আমাদের বার করতে হবে কত? এই কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব বার করতে হবে। আমরা কি করলাম? সি বিন্দু থেকে এবি জ্যায়ের উপর একটা লম্ব টানলাম, সিপি লম্ব। তাহলে আমরা যদি সিপির দৈর্ঘ্য বার করতে পারি তাহলে আমরা বার করতে পারবো এই কেন্দ্র থেকে এবি জ্যায়ের দৈর্ঘ্য কত। তাহলে এখানে যেহেতু আমরা একটা উপপাদ্য শিখে এসেছি আগেই, কোনো বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এক্ষেত্রে সিপি লম্ব এবি, তাহলে সিপিটা এবিকে সঙ্গে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে পিটা হবে এবি এর মধ্যবিন্দু। তাহলে এপি সমান সমান পিবি। তাহলে এপি সমান সমান পিবি সমান সমান কত হচ্ছে? এপির দৈর্ঘ্য 12, তাহলে 12/2 সমান সমান 6 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম? এপি সমান সমান পিবি সমান সমান 6 সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন সমকোণী ত্রিভুজ যাচ্ছে এ সিপি। তার কারণ কি? কারণ সিপিএ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের থিওরেম থেকে কি বলতে পারি? এসি স্কোয়ার ইকাল টু এপি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। এখন এসি স্কোয়ার মানে এসি মানে কত আমরা জানি? 10। তাহলে এসির মানটা বসিয়ে দিলাম, এসির মান বসিয়ে দিলাম 10, 10 স্কোয়ার ইকুয়াল টু এপি মানে কত? 6, 6 স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। এখান থেকে আমরা সিপি স্কোয়ার সমান সমান বার করে নিলাম 100 মাইনাস 36 সমান সমান 64। তাহলে সিপি স্কোয়ার সমান যদি 64 হয় তাহলে সিপি সমান সমান কত? 8। তাহলে সিপিটাই হচ্ছে কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব এবং সিপি সমান সমান আমাদের কত বেরোলো? 8। তাহলে আমরা কি বলতে পারি? কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার। তোমরা অঙ্কটা খুব ভালো করে দেখে নাও। এটা আমাদের দুই নাম্বার প্রশ্ন। এবার আমরা যাচ্ছি 3 নাম্বার প্রশ্নে। এবার আমরা করছি 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কটা কি বলেছে? বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে কি বলে দিয়েছে? দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8। তাই আমরা ধরে নিতে পারি ঘনক দুটোর আয়তন x³ এবং 8x³ ঘন একক। তার আমরা ধরলাম প্রথম ঘনকটির আয়তন হচ্ছে x³ ঘন একক এবং দ্বিতীয় ঘনকটির আয়তন হচ্ছে 8x³ ঘন একক। আমরা অনুপাতের উভয় উপরে এবং নিচে মানে হচ্ছে x³ দিয়ে গুণ করে দিলাম। তাহলে এক্ষেত্রে প্রথম ঘনকের তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা জানি ঘনকের বাহুর দৈর্ঘ্য কি? আয়তনটার ঘনমূল করলে পাওয়া যায়। কারণ ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু টু দি পাওয়ার 3 অর্থাৎ বাহু কিউব। তাহলে বাহু টু দি পাওয়ার 3 যদি হয় তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? আয়তন থেকে যদি আমরা আসি তাহলে আয়তনটাকে ঘনমূল করে দিলে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এক্ষেত্রে ঘনকের প্রথম ঘনকের আয়তন কত? x³ তাহলে প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? x³ এর ঘনমূল মানে হচ্ছে x এবং দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? 8x³ এর ঘনমূল সমান সমান 2x। তাহলে দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 2x। অতএব প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য x, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6x² বর্গ একক। দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য 2x, তাহলে দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6 × 2x হোল স্কোয়ার। কারণ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 × বাহু স্কোয়ার। যেহেতু দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য 2a, তাহলে দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6 × 2a হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে কত হলো? দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 × 4x² সমান সমান 24x²। অতএব ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত
প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত 6x² ইস টু দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত 24x²। তাহলে কাটাকুটি করলে কত হবে 1:4। তাহলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হচ্ছে 1:4। দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এর 3 দাগের অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা করছি 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কে কি বলেছে, 4 দাগের অঙ্কে বলেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা ধরে নিচ্ছি বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8%। তাহলে আমরা কি জানি, এখানে মূলধন আমাদের 400 কিংবা আসল 400। তাহলে 400 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত, আমরা সূত্রে ফেলে দিলাম। সূত্র কত 400 × 1 + r/100² সূত্রে বসিয়ে দিলাম, কারণ এখানে সুদের হার হচ্ছে কি 8% আর 2 বছর, আর এখানে আসলটা হচ্ছে 400। তাহলে 400 × 1 + r/100²। এই টাকাটা কি হচ্ছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, আর আমাদেরকে বলে দিয়েছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 441 টাকা। তাহলে আমরা কি বলতে পারি, শর্তে এটা সমান 441 টাকা। এবার আমরা কি করলাম, এই 400 টাকা এই দিকে ভাগ করে দিলাম। তাহলে কত হলো 1 + r/100² সমান 441/400। এবার 441/400টাকে আমরা লিখতে পারি 21/20², কারণ 21 স্কোয়ার করলে 441 হয় আর 20 স্কোয়ার করলে 400 হয়। এবার উভয় পক্ষে আমরা বর্গমূল করে দিলাম। বর্গমূল করে দেওয়ার ফলে আমরা কি পেলাম, আমরা পেলাম 1 + r/100 সমান 21/20 আমরা পেয়ে গেলাম। তখন r/100 সমান কত 21/20, একটাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে -1। এবার লসাগু করলে 21 - 20/20 সমান কত 1/20। তাহলে 1/20 যদি হয় তাহলে r/100 সমান 1/20। এখানে 100 দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে 100/20 হবে, কাটাকুটি করলে 5, তাহলে r = 5। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 5%। উত্তরটা কিন্তু আলাদাভাবে লিখতে হবে, যেমন করে লিখে দিয়েছি যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর 5%। আশা করি বুঝতে পেরেছো। একবার অঙ্কটা ভালো করে চোখ বুলিয়ে নাও। এবার আমি পরের অঙ্কটায় চলে যাচ্ছি। এবার দেখো 5 অঙ্ক। 5 দাগে অঙ্কে কি বলেছে, বলেছে x 12 y 27 এটা ক্রমিক সমানুপাতি হলে x y এর মান নির্ণয় করো। x ও y এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি বলে দিয়েছে, বলে দিয়েছে x 12 y 27 এটা ক্রমিক সমানুপাতি। তাহলে যেহেতু x 12 y 27 ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা অনুপাত চ্যাপ্টারে অনুশীলনীতে কি শিখে এসেছি, x/12 সমান 12/y সমান y/27 হবে। এখন যদি আমরা শেষের দুটো নিই, মানে 12/y = y/27, কারণ এখানে এই দুটোতে x নেই, তাহলে আমরা করলাম কি প্রথমে 12/y = y/27, দ্বিতীয় আর তৃতীয় এই অনুপাতটা নিলাম। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, y² এটা গুণ করে দিলাম, তাহলে 12 × 27 সমান 324। তাহলে y² সমান 324 যদি হয়, তাহলে y = কত হবে √324। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি y = 18। তাহলে y এর মানটা আমরা পেয়ে গেলাম 18। এবার প্রথম দুটো অনুপাত থেকে, মানে x/12 = 12/y আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x/12 সমান 12/y। এখানে y এর মানটা আমরা বসিয়ে দিলাম, y সমান 18। তাহলে x = আমরা কত পেলাম, x = 12 × 12/18, কাটাকুটি করলে হয় এটা গুণ করলে হয় 144/18, 144 18 দিয়ে ভাগ করলে হয় 8। তাহলে x এর মান আমরা পেলাম 8। তাহলে x = 8 এবং y = 18। তাহলে আমাদের বলেছিল x ও y এর মান বার করতে, তাহলে আমাদের মান বেরিয়ে গেল x = 8 এবং y = 18। এবার আমরা চলে যাচ্ছি 6 দাগের অঙ্কে। এবার দেখো 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কে কি বলেছে, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, তাহলে OBC যদি 60 ডিগ্রি হয়, তাহলে OCA এই কোণটার মান কত। আমরা চিত্র অঙ্কন করলাম, একটা বৃত্ত আঁকলাম যার কেন্দ্র O এবং AB হচ্ছে একটা ব্যাস। এখানে বলেছে বৃত্তে অবস্থিত C একটি বিন্দু, বৃত্তে অবস্থিত মানে পরিধির উপর অবস্থিত, C হচ্ছে একটা বিন্দু। এবার বলেছে OBC কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে OBC আমরা BC যোগ করে দিলাম, তাহলে OBC এই যে কোণটা হলো, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। OBC এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এবার আমাদের কি বার করতে হবে, OCA,
ও সি এ, তাহলে আর এসি যোগ করে দিলাম এবং ওসি যোগ করে দিলাম, তাহলে ও সি এ এই কোণটা পেয়ে গেলাম। এখন আমাদের বার করতে হবে ও সি এ এই কোণটা কত ডিগ্রি। তাহলে আমরা অঙ্কটা করতে শুরু করি। এখন ত্রিভুজ ও বি সি, দেখো ত্রিভুজ ও বি সি এর ও বি ইকাল টু ওসি। ওবি ইকাল টু ওসি কেন? কারণ এই ত্রিভুজটার ওবিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ওসিটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওবি ইকাল টু ওসি সেই জন্য সমান। তাহলে আমরা কি জানি, একটা উপপাদ্য পড়েছিলাম ক্লাস 8-এ, যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুটোও সমান হবে। তাহলে এই দুটো বাহু যেহেতু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা, মানে ও বি সি সমান সমান ও সি বি। তাহলে ও বি সি সমান সমান ও সি বি। এখন যেহেতু এই কোণটা 60 ডিগ্রি আমাদেরকে বলে দিয়েছে, তাহলে ও সি বি কোণটা কত? এটাও 60 ডিগ্রি হবে। এবার যেহেতু এ বি বৃত্তের ব্যাস এবং সি বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু, তাহলে আমরা কি বলতে পারি, এ সি বি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ কিনা এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা আমরা উপপাদ্যে জেনে এসেছি। এখন এ সি বি কোণটাকে আমি ভেঙে লিখছি ও সি এ প্লাস ও সি বি, ঠিক আছে। এখন ও সি এ প্লাস ও সি বি সমান সমান 90 ডিগ্রি। এখন ও সি এ সমান সমান কত? 90 ডিগ্রি বিয়োগ এটাকে এদিকে নিয়ে গেলাম, ও সি বি সমান সমান কত? ও সি বি সমান সমান আমাদেরকে বলে দিয়েছে 60 ডিগ্রি। ওসিবি সমান সমান 60 ডিগ্রি আমরা বার করেছি, আমাদেরকে বলে দেয়নি। ওসিবি কোণটা 60 ডিগ্রি আমরা বার করে ফেলেছি, আমাদের বলে দিয়েছিল ওবিসি কোণ সমান সমান কত। যেহেতু ওবিসি কোণের সঙ্গে ওসিবি কোণটা সমান, সেক্ষেত্রে আমরা বলতে পারি ওসিবি কোণ সমান সমান 60 ডিগ্রি। তাহলে ও সি এ কোণ সমান সমান কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। তাহলে ও সি এ এই কোণটা সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। আমাদের 6 নম্বর প্রশ্নটা সলভ হয়ে গেল। তোমরা একটু ভালো করে দেখে নাও। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1-এর 6 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। এবার আমরা করছি 7 দাগের অঙ্কটা। দেখো বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। প্রত্যেকটা ধার মানে ঘনকের এক একটা বাহুর দৈর্ঘ্য যদি 50% করে বাড়ানো হয়, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটাই আমাদের বার করতে হবে। তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, আমরা যেহেতু এককটা জানি না সেই আমরা ধরলাম কত? ঘনকের বাহু দৈর্ঘ্য এ একক। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 6 স্কোয়ার। এটা আমরা সূত্র থেকেই পেয়ে যাচ্ছি। বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 6 স্কোয়ার বর্গ একক। এখন কি করেছি, প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বাড়ানো হয়েছে, তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে হয়, ছিল কত এ, সেটা যোগ কত পার্সেন্ট বেড়েছে এর 50%, তাহলে এ ইন্টু 50/100, তাহলে হলো কত? এ যোগ এ ইন্টু 50/100, তাহলে যোগ করে আমরা পেলাম কত? 3a/2। তাহলে এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়ে হলো 3a/2। তাহলে এখন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু এখন যে বাহুর দৈর্ঘ্য হয়েছে তার স্কোয়ার, মানে 6 ইন্টু 3a/2 হোল স্কোয়ার, এত বর্গ একক। তাহলে এখানে আমরা কি করতে পারি, 6 ইন্টু 3 স্কোয়ার মানে 9 স্কোয়ার বাই 4, 2 স্কোয়ার মানে 4। এবার কাটাকুটি করলাম, 2 আর 6 কাটাকুটি করেছি, 2 দিয়ে কাটলে 2 আর এখানে 6কে 2 দিয়ে কাটলে 3, তাহলে কত হচ্ছে? 3 ইন্টু 9 মানে 27 স্কোয়ার বাই 2, এত বর্গ একক। তাহলে আমরা কি পেলাম, প্রথমে ক্ষেত্রফল ছিল হচ্ছে 6 স্কোয়ার আর এখন ক্ষেত্রফল হলো কত? 27 স্কোয়ার বাই 2। তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে? ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পেয়েছে? এখনের ক্ষেত্রফল বিয়োগ আগের ক্ষেত্রফল সমান সমান কত হচ্ছে? আমরা বিয়োগ করে পেলাম 15 স্কোয়ার বাই 2 বর্গ একক। তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেল 15 স্কোয়ার বাই 2 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে অথবা ক্ষেত্রফল বৃদ্ধির হার কত? তাহলে আমরা কি জানি, যেটা বৃদ্ধি পেয়েছে সেইটা বাই যেটা প্রথমে ছিল অরিজিনাল সেইটা ইন্টু 100%। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? 15 স্কোয়ার বাই 2 বাই প্রথমে কত ছিল? 6 স্কোয়ার বাই 6 স্কোয়ার ইন্টু 100%। এবার আমরা কাটাকুটি করলাম, এটা প্রথমে 15 স্কোয়ার বাই 2 ইন্টু এটা উল্টে গেল 1/6 স্কোয়ার ইন্টু 100%, কাটাকুটি করলে হচ্ছে আমাদের 125%। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার কত? ক্ষেত্রফল বৃদ্ধির হার 125%। অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমাদের অ্যান্সার বেরোলো কত? ক্ষেত্রফল বৃদ্ধির হার 125%। এবার আমরা চলে আসছি 8 দাগের অঙ্কে। দেখো 8 দাগের অঙ্কে একটা সমাধান দিয়েছে, বলেছে সমাধান করো। খুব সিম্পল একটা সমাধান। অঙ্কটা আশা করি তোমরা করতে পারবে নিজেরা, তাও আমি একটু করে দিচ্ছি তোমাদের যাতে অসুবিধা না হয়।
তোমরা একবার দেখে নাও, যদি নিজেরা করতে পারো তো খুবই ভালো, যদি না করতে পারো তাহলেই দেখো। এখানে কি বলেছে, সমাধান করো 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4। তাহলে আমরা কি করছি, সরাসরি এটাকে লসাগু করে দিচ্ছি, অথবা দুই পক্ষকে 2x প্লাস 1 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এদিকে যদি 2x প্লাস 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে, আমরা লসাগুও করতে পারি, আবার দুই দিকে 2x প্লাস 1 দিয়ে গুণও করতে পারি, যেটা আমাদের সুবিধা। এক্ষেত্রে আমি করলাম কি, উভয় পক্ষে 2x প্লাস 1 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে 2x প্লাস 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 2x প্লাস 1 হোল স্কোয়ার, প্লাস এটাকে 2x প্লাস 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 2x প্লাস 1 আর 2x প্লাস 1 কেটে যাবে, তাহলে 3 ইকুয়াল টু এটার সঙ্গে 2x প্লাস 1 গুণ করলে কত হবে, 4 ইন্টু 2x প্লাস 1, তাহলে সমান অর 2x প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা বসিয়ে দিলাম, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 2x হোল স্কোয়ার হলে 4x স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু 2x ইন্টু 1 মানে 4x প্লাস 1 স্কোয়ার হলে 1ই হয়, প্লাস 3 ডান পক্ষে আমি গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে 4 ইন্টু 8x প্লাস 4। এবার আমরা হিসাব করে দেখি কত হচ্ছে। বাম পক্ষে দেখো 3, এখানে আছে 1, তাহলে 3 আর 1 যোগ করলে 4, ডান পক্ষে একটা 4 আছে, তাহলে এই 4 আর এখানে 3 প্লাস 1 4 কেটে গেল, তাহলে কত হচ্ছে এখানে 4x স্কোয়ার, এখানে 4x আছে, এই 8xটাকে এবারে এদিকে নিয়ে এলাম, তাহলে 4x মাইনাস 8x, তাহলে কত মাইনাস 4x, তাহলে x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। এই দূর থেকে এখন আমাদের 4x কমন যাচ্ছে, তাহলে 4x কমন এলে কত পড়ে থাকছে, x মাইনাস 1, তাহলে হলো কত 4x ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা দুটো রাশির গুণফল আকারে, গুণফল ইকুয়াল টু 0 আকারে চলে এসছে। তাহলে আমরা কি বলতে পারি, হয় একটা রাশি 0 অথবা আর একটা রাশি 0। আমরা জানি 4 তো কখনোই 0 হতে পারে না, তাহলে হয় x ইকুয়াল টু 0, তাহলে x যদি 0 হয় তাহলে একটা সমাধান হচ্ছে x ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0। যদি x মাইনাস 1 ইকুয়াল টু 0 হয় তাহলে x ইকুয়াল টু আমরা কত পাবো, 1। তাহলে নির্ণয় সমাধান আমরা কি পেলাম, নির্ণয় সমাধান আমরা পেলাম x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 1। অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, অঙ্কটা খুবই সহজ অঙ্ক, তোমরা নিজেরা নিশ্চয়ই পারবে। যদি নিজেরা না পারো তাহলে নিশ্চয়ই ভিডিওটা দেখো। এখানেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 শেষ হয়ে গেল, 8টা অঙ্ক হয়ে গেছে। পরের ক্লাসে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা ক্লাসটা ফলো করো। আজকের ক্লাস এখানেই শেষ হলো।